আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আহ, চলে এসেছি, সবাই চলে আসেন। এই বোর্ডটা মনে হয় একটু উপরে আছে না? ওকে, আমরা সবাই চলে আসি। আজকে আবারও শুরু হয়ে গেল আমাদের আরেকটি ক্লাস। সেটি হচ্ছে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। ক্লাসটা হচ্ছে উচ্চারণ। তো আমাদের সম্প্রতি যদি আমরা বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো আছে, আমরা যদি সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে ইদানিং উচ্চারণ থেকে খুব ভালো প্রশ্ন আসছে। আগেও আসতো, আজকে থেকে 2-3 বছর আগেও কিন্তু উচ্চারণ থেকে প্রশ্ন হতো, তবে সেটা খুবই কম। কিন্তু আপনি যদি এখন মোটামুটি এই বছর কিংবা গত বছর তো পরীক্ষা তেমন হয় না, এই বছরগুলো দেখেন, এই বছরের যে পরীক্ষাগুলো হয়েছে প্রায় জায়গায় দেখা যাচ্ছে উচ্চারণ থেকে প্রশ্ন আসছে। তো এই উচ্চারণ টপিক্সটা কিন্তু আহামরি যে অনেক কঠিন টপিক্স সেটি কিন্তু নয়, খুবই সহজ টপিক্স। আমি আপনাদের যদি একটু সূত্র দিয়ে পড়ায় দিলে কিন্তু আপনি খুব সহজেই পারবেন, উচ্চারণ অধ্যায়টা সহজ আপনি পারবেন। তো আপনারা কাইন্ডলি একটু যেটা করবেন, সেটা হচ্ছে আজকে ভাই এতগুলো লাইট দেওয়া আছে, কতগুলো দিছি, তারপরও কেন অন্ধকার লাগে আমি বুঝলাম না। ঠিক আছে, এটা কেন হয় আজকে দেখেন অন্ধকার লাগতেছে, রাইট? আচ্ছা, তো প্লিজ আমরা ক্লাসটা শুরু করব। আপনারা কাইন্ডলি একটু শেয়ার দিবেন। ঠিক আছে, আমি শুরু করছি আজকে ক্লাসটি। আপনারা কাইন্ডলি একটু শেয়ার দিবেন, যেটা বরাবরের মতো আমিও শেয়ার দিয়ে থাকি, আপনারাও শেয়ার দিবেন আশা করছি। তো আমরা আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আমি একটু শেয়ার করে নিই, একটু শেয়ার দিয়ে নিই আমি বিভিন্ন গ্রুপে, যেটা আমার কাজ। আপনাদেরও কাজ, আপনারা টাইমলাইনে শেয়ার রাখবেন। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, উচ্চারণ, রাইট? তো উচ্চারণ টপিক্সটা কিন্তু আমরা অনেকেই এটা কি বলে পড়ি না বা ধরি না, বাট এই উচ্চারণ টপিক্সটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সিরিয়াসলি বলছি, অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এই উচ্চারণ টপিক্সটা খুব সহজে ইনশাল্লাহ শেষ করতে পারবো, কথা দিচ্ছি। গত কয়েকদিন আগে পরীক্ষা হয়েছিল, সেখানেও এই উচ্চারণ থেকে পরীক্ষা আসছিল। আশা করছি আজকে এটা সলভ করাই দিব, বা ইনশাল্লাহ আপনারা এখন থেকে পারবেন, আমি আশা করছি আপনারা পারবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। এখন থেকে পারবেন, আমি আশা করছি আপনারা পারবেন। আচ্ছা, আরেকটি বিষয়ে, আপনারা কি কোথা থেকে ক্লাস করছেন কাইন্ডলি একটু জানাবেন। হ্যাঁ, আমরা পড়ায় চলে যাচ্ছি। কি কোথা থেকে ক্লাস করছেন কাইন্ডলি একটু জানাবেন। আমাদের সাথে জয়েন করেছে এ পর্যন্ত 228 জন, রাইট? কতজন? 228 জন। জি, আশা করছি আরও সবাই ক্লাসে উপস্থিত হয়ে যাবে আস্তে আস্তে। আজকের টপিক্সটা খুব খুব গুরুত্বপূর্ণ, রাইট? ওকে, শুরু করেন। তো উচ্চারণ অ্যাকচুয়ালি কি, আমি উচ্চারণ নিয়ে একটু কথা বলি। উচ্চারণটা অ্যাকচুয়ালি কি দেখেন ভাই, আমরা যেভাবে কথা বলি এটাই উচ্চারণ, শেষ। আমরা যেগুলো বলছি, যেভাবে বলছি, এটাই উচ্চারণ। কিন্তু কিছু কিছু শব্দ আছে, যেই শব্দগুলো উচ্চারণটা মানে বর্ণ অনুসারে উচ্চারণ করলে একরকম, কিন্তু আপনি যখন লিখে বা আপনি যখন উচ্চারণ করবেন যখন, সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। যেমন দেখেন, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন আমরা অনেক সময় বলি কি যে আহ্বান, রাইট? হ্যাঁ, আহ্বান জানালাম, রাইট? আমরা এরকম আহ্বান লিখি, কিন্তু অ্যাকচুয়ালি এই আহ্বান শব্দটা আপনি খেয়াল করেন, এই আহ্বান শব্দটা অ্যাকচুয়ালি উচ্চারণটা আহ্বান না, উচ্চারণটা হবে এরকম যে আহ্বান, মানে উচ্চারণটা হবে হচ্ছে এরকম, দেখেন উচ্চারণটা হবে হচ্ছে এরকম, আহ্বান। তো এখন প্রশ্ন হচ্ছে আহ্বান কিভাবে আহ্বান হলো, তাই না? আহ্বান কিভাবে আহ্বান হলো, এইটা নিয়ে আমরা কথা বলবো। তো এরকম আরও কিছু উদাহরণ আছে, দেখেন আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যেমন আমরা অনেক সময় বলি কি আলহাদ বা আলহাদি মেয়ে, তাই না? আমরা বলি না? তো এইটা আমরা তো এটা বলি না, আমরা বলি কি যে আহলাদি, হ্যাঁ, বা আহলাদে খসে পড়তেছে, এরকম আমরা বলি। কিন্তু না, এটা উচ্চারণটা অ্যাকচুয়ালি হবে কি, উচ্চারণটা হবে হচ্ছে
আলহাদ, উচ্চারণটা হবে কি, উচ্চারণটা হচ্ছে আলহাদ হবে। তো এই উচ্চারণের ক্ষেত্রে আপনাদের প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, আমি উচ্চারণ যাচ্ছি, উচ্চারণ খুব ইম্পর্ট্যান্ট। আমি কিছু ট্রিক্স দিয়ে, কিছু নির্ধারিত সূত্র আছে, সেগুলো আমি প্রথমে সলভ করাই দিব, তারপর আমি আস্তে আস্তে আমি নিয়মে যাব। তো উচ্চারণটা যাওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় বা একটা জিনিস আপনাদের শিখে রাখতে হবে, সেটা হচ্ছে এই হসন্ত যে আমি প্রয়োগ করছি কথায় কথায় বা শব্দ লিখতে লিখতে আমি হসন্ত প্রয়োগ করছি, এই হসন্তটা আপনি কখন কখন প্রয়োগ করবেন, এইটা হচ্ছে আমাদের প্রথম একটা বেসিক জানার বিষয়। এইটা যদি আপনি কোনো একটা শব্দ উচ্চারণ লিখছেন, মুখে যা বলছেন সেটা কোনো ব্যাপার না, বাট যখন আপনি লিখে প্রকাশ করছেন তখন যদি আপনি হসন্ত হবে কিন্তু আপনি দেন নাই, যদি এমনটা হয়, সিরিয়াসলি বলছে, আপনি 1 মার্কও পাবেন না, মানে বাদ, আপনি মার্ক পাবেন না। তো সুতরাং আজকের ক্লাসে এটার দাম, এটা অনেক পাওয়ারফুল একটা, হ্যাঁ, এটার দাম অনেক বেশি। আপনি সবই পারলেন, সবই শিখলেন, কিন্তু এটা যথার্থ প্রয়োগ করতে পারেন নাই বা দেন নাই, মার্ক কিন্তু আপনি পাবেন না। তো আমরা এটাতেই যাব। আর একটা বিষয় বলে দিচ্ছি, আমার এখানে অনেকগুলো লাইট আছে, তারপর আমার ফেসটা কেন কালো দেখাচ্ছে আমি জানি না, এর জন্য আমি দুঃখিত। আসেন ক্লাস করি। তো আমি ধরেন লিখলাম অভিধান, প্লিজ মনোযোগ দিবেন। ধরেন আমি লিখলাম অভিধান। আচ্ছা, আমরা কি কখনো বলি যে অভিধানও? আচ্ছা, আর একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমি লিখলাম চলিত বা চলিত। এই শব্দটা আমরা অনেকেই বলি কি চলিত, এটা খুব কম মানুষই বলে। কেউ আবার চলিত বলে, আবার কেউ বলে চলিত ভাষা, চলিত ভাষা। এখন প্রশ্ন হচ্ছে, এটা এক্স্যাক্টলি আমি তো এটা লিখেছি বর্ণ দিয়ে, মানে হচ্ছে বানান করে লিখেছি আমি, মানে লিখেছি, কিন্তু এইটা আমি যখন মুখে উচ্চারণ করব তখন আমি উচ্চারণটা কেমন করব, চলিত করব নাকি চলিত করব? তো যদি কথার কথা যদি আপনি চলিত বলেন, চলিত, তাহলে হসন্ত দিবেন। আর যদি আপনি বলেন চলিত, তাহলে আপনি এই দেখেন চলিত, তো একারে তো চলিত, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত এরকম, চলিত হবে, ঠিক আছে? আচ্ছা দেখ, আমরা এগুলো শিখতেছি না, আমরা শিখছি হচ্ছে এই কি বলে, এই হসন্ত শিখতেছি। তাহলে এখন দেখেন অভিধান, অ্যাকচুয়ালি এটা উচ্চারণটা ও হয়ে যাবে। আচ্ছা বাদ দেন, এটা বাদ দেন, শুধু আছে কি ধান। আচ্ছা, বা ধরেন আছে বন্ধন, কি আছে বন্ধন। এখন এই বন্ধন শব্দটা আপনি কি বন্ধনও বলেন নাকি বন্ধন বলেন? ডেফিনেটলি বন্ধন বলেন, তার মানে এখানে হসন্ত দিবেন। তার মানে যখন আপনি থেমে যাবেন, কোনো কারের উচ্চারণ নিয়ে আসবেন না, ঠিক তখনই আপনি হসন্ত প্রয়োগ করবেন। যেমন আমি বললাম ধান, তাহলে আমরা কি বলি বলেন তো? আমরা বলি ধান, তাহলে আমরা বলি কি ধান, তাহলে ধানে আপনি হসন্ত দিবেন। আর যদি কোনো কারণে আপনি বলেন ধানও, ধরেন বললেন কথার কথা বলতে পারেন, হ্যাঁ, ধানও হবে হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে মনে রাখবেন, যেখানে আমরা থেমে যাব কোনো কার হবে না। মনে রাখবেন, যে শব্দের বা যে বর্ণে কার হবে না, কার নেই, কিন্তু থেমে যায়, আমরা উচ্চারণটা থেমে যায়, তখন আমি হসন্ত প্রয়োগ করবো। সহজ কথা, থেমে গেলে হসন্ত, থেমে গেলে হসন্ত ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, যদি উচ্চারণ না আসে, এখন আসেন কিছু নির্ধারিত সূত্র আছে, আপনি লিখেন এখানে একটা হেডিং দেন যে নির্ধারিত সূত্র, লিখেন নির্ধারিত সূত্র আছে। এই নির্ধারিত সূত্রগুলো আগে লিখে ফেলেন, এটা খুবই জরুরি, আমাদের এটা মনে রাখতে হবে, নির্ধারিত সূত্র। তো আমি এখান থেকে লেখা শুরু করতেছি, আমি 1 নাম্বার দিলাম। 1 নাম্বার মনে রাখবেন, ধরেন কোনো শব্দে ধরেন রি আছে, ধরেন রি আছে, তাহলে মনে রাখবেন যখন আপনি উচ্চারণ লিখবেন তখন এই রিটা হয়ে যাবে রয় রস্যি করে রি হয়ে যাবে। 2 নাম্বার দেখেন, ধরেন কোনো শব্দে রস্যই আছে, প্লিজ দেখেন রস্যই আছে বা দীর্ঘই আছে। যেমন আমরা বলতে পারি যে ইমান বা ঈদ বা হচ্ছে ইসলাম, বা যেটা ইউজ করি না কেন, রস্যি বা দীর্ঘ যেটা ইউজ করি না কেন, আজকে আমরা উচ্চারণ পড়ছি, আমরা উচ্চ বা বানান পড়ছি না, উচ্চারণ পড়তেছি। রস্যই বা দীর্ঘই যেটাই থাক শব্দে, মনে রাখবেন অলওয়েজ রস্যই হয়ে যাবে। কি হয়ে যাবে? রস্যই হয়ে যাবে। ধরেন কোনো একটা শব্দে খেয়াল করে দেখেন রস্যইকার আছে কিংবা দীর্ঘইকার আছে, যখন আপনি উচ্চারণ লিখবেন, মানে উচ্চারণটা যখন আপনি লিখবেন তখন আপনি অলওয়েজ রস্যই দিবেন, মানে দীর্ঘই হবে না। উচ্চারণে সবসময় রস্যইকার যাবে, উচ্চারণে সবসময় রস্যই যাবে, এগুলো মুখস্থ করতে হবে। আবার দেখেন 4 নাম্বার আসেন, 4 নাম্বার দেখেন কোন একটা শব্দে রস্য আছে কিংবা দীর্ঘ আছে, সেটা উচ্চারণ যখন লিখবেন সেটা অলওয়েজ হয়ে যাবে, কি বলেন তো? অলওয়েজ হয়ে যাবে, রস্য হয়ে যাবে। আচ্ছা, ধরুন আমি আরেকটা নিয়ম দিচ্ছি, ধরেন রস্য আছে বা দীর্ঘ আছে, হয়ে যাবে কি? রস্য হয়ে যাবে। আর রি তো বলে দিয়েছে আগেই। ধরেন কোন একটা শব্দে আছে ওই আছে, কি আছে? ওই।
এই ওই শব্দটা যখন থাকবে ওর স্থলে আপনি উচ্চারণ লেখার সময় ও আর রস্যই দিবেন, শেষ। ধরেন বারবার ধরেন বলতেছি, ধরেন কোনো শব্দে আছে ও আছে, কি আছে ও, সেটা হয়ে যাবে ও এবং হচ্ছে রস্য হয়ে যাবে। এগুলো অলওয়েজ এই জন্য নাম দিয়েছি কি নির্ধারিত সূত্র, ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড। আচ্ছা, আরও কিছু আছে, আমরা পড়তে এগুলো শিখে যাব। আচ্ছা, তারপর লিখে দিচ্ছি কিছু, যেমন কোন একটা শব্দ ধরেন মূর্ধন্য আছে কিংবা দন্তন্য আছে। কোন একটা শব্দে মূর্ধন্য থাকতেই পারে, কোন একটা শব্দে দন্তন্য থাকতেই পারে। তো যেটাই থাক, যখন আপনি উচ্চারণটা লিখবেন তখন আপনি অলওয়েজ দন্তন্য ইউজ করবেন, অর্থাৎ উচ্চারণে কখনো মূর্ধন্য হয় না, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আরও দেখেন, আরও কিছু আছে, বর্গীয় জ আছে, হ্যাঁ, আর একটা আছে অন্তস্থ জ। এখন কোনটা ইউজ করবেন? তো লিখে রাখেন, উচ্চারণে অলওয়েজ হয়ে যাবে হচ্ছে বর্গীয় জ, মানে অন্তস্থ জ হবে না। আচ্ছা, আরও আছে, দেখেন 11 নম্বর আছে, আমি নিচে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তারপর আমি লিখে দিচ্ছি একবার, কারণ এগুলো আমরা মিশাবো না, এগুলো রেখে দিব। 11 নম্বর লিখেন, ধরেন কোন একটা শব্দে আছে মূর্ধন্য স আছে, এটা অলওয়েজ তালব্য স ইউজ করবেন। কোন একটা শব্দে মূর্ধন্য স আছে, এটা আপনি অলওয়েজ কি ইউজ করবেন? তালব্য স ইউজ করবেন, ঠিক আছে? ওকে, আরও আছে, আমি দিব, আস্তে আস্তে দিব। এখন আসেন আপনাদের একটু উদাহরণ দেখাই, উদাহরণ। যেমন এই দুটো দিয়ে বলি, এই দুটো নিয়ে একটা বলি। যেমন ঐকতান, এই শব্দটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসছে। কি বলেছি? ঐকতান, খেয়াল করে দেখেন। এই ঐকতান শব্দটা আপনি এখন উচ্চারণ লিখবেন। তাহলে ওই পেয়ে গেছেন আপনি, এগুলো কিন্তু নির্ধারিত সূত্র। তাহলে ও এর স্থল আপনি কি দিবেন? ও দিবেন, আর একটা হচ্ছে রস্যই দিবেন। এই যে দেখেন, ওই সমান হচ্ছে ও এবং রস্যই, আমি ও এর কাজ করে ফেললাম। এবার উচ্চারণ করেন ঐকতান নাকি ঐকতান, উচ্চারণটা হচ্ছে ওই কো, তারপর আপনি কয়ে করে কো দিবেন, এই হচ্ছে ওই কো। তারপর কি আছে? তা এখানে তা আছে, আর দন্তন্য। এখন আপনি এটা উচ্চারণ কি ঐকতান নাকি ঐকতানো? না, উচ্চারণ কখনোই ঐকতানো না, আমরা উচ্চারণ করি ঐকতান। তার মানে আপনি এখানে এসে থেমে যাচ্ছেন, হসন্ত দিবেন, প্লিজ মনে রাখবেন, ঐকতান ফিক্সড, হসন্ত দিয়ে দিবেন, শেষ। আচ্ছা, যেমন আরও আছে, যেমন আমরা বলি ঔষধ। দেখেন, খেয়াল করে দেখেন, কি বলি আমরা? ধরেন আমরা বললাম হচ্ছে ঔষধি, কি বললাম? ঔষধি বললাম, ঔষধি। তাহলে এখন দেখেন এটা কি হবে? তাহলে ও আছে, তাহলে ও থাকলে কি হবে? ও এবং হচ্ছে রস্য, এই যে মুখস্থ, ও এবং রস্য। এবার আসুন ও মধ্যন্য স আছে, হয়ে যাবে কি? তালব্য স, এ হচ্ছে ঔষ, আর ধি আছে, ধি দিলাম। এখন এই যে এখানে মধ্যন্য স ছিল, তালব্য স। এখন ওকার কেন হচ্ছে এইটা আমি একটু পরে শিখাবো, নিয়ম শিখাবো। আপনাদের জাস্ট দেখে রাখেন, আমি নিয়ম শিখাবো। ধরেন আমি একটা শব্দ দিয়েছি, শব্দটা হচ্ছে এরকম যে পানি, কি দিয়েছি? পানি নিয়ে আসে না, পানি। এই পানি মানে হচ্ছে হাত, খেয়াল করেন, এই পানি মানে কি? হাত। এখন এই পানিটা যখন আপনি পরীক্ষায় যখন উচ্চারণ আসবে, তখন উচ্চারণটা হবে হচ্ছে এরকম, পায়ের কাজ শেষ, আর মূর্ধন্য আছে। তাহলে নিয়ম কি? যে মূর্ধন্য কিংবা দন্তন্য যাই থাক, আমরা যখন লিখবো তখন সেটা অবশ্যই হয়ে যাবে হচ্ছে দন্তন্য। তাহলে এই হচ্ছে পানি, তাহলে এই দন্তন্য হয়ে যাবে, এই হচ্ছে পানি, এটা হচ্ছে উচ্চারণ লিখলাম, এই শব্দটা আমরা উচ্চারণ লিখলাম। এখন আসেন এই ধরনের শব্দগুলো আপনি কিভাবে সলভ করবেন, আমরা এখন নিয়ম পড়বো, ঠিক আছে? আমরা এখন নিয়ম পড়বো। নিয়ম লিখেন 1, সবাই লিখেন নিয়ম 1, সবাই লিখেন নিয়ম 1। আচ্ছা, নিয়ম 1টা লেখার আগে যাদের কাছে আলোক বইটা আছে, আমার এই যে আলোক বই দেখতে পাচ্ছেন, তারা একটু চলে যাবেন, পৃষ্ঠা নম্বর হচ্ছে শেষের দিকে দেখবেন উচ্চারণ আছে, সেখানে দেখবেন 432 পৃষ্ঠা। সেখানে দেখবেন যে আমি যেটা পড়াচ্ছিলাম যে উচ্চারণের নির্ধারিত সূত্র, দেখেন এই উচ্চারণের কিন্তু নির্ধারিত সূত্রগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি, দেখেন চার্টের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। আচ্ছা, আরও কিছু আছে যেগুলো আমি লিখাই দিইনি, একটু লিখে দিই আপনাদেরকে। আমি এখানে তো 11 লিখেছি, আমি 12 এখান থেকে লিখতেছি, ঠিক আছে? আমি এখান থেকে লিখতেছি। দেখেন, যদি কোনো শব্দে দেখেন যে ও আছে কিংবা অনুস্বর আছে, সেক্ষেত্রে উচ্চারণ বিধান অনুসারে সেটা অলওয়েজ হয়ে যাবে হচ্ছে ও হসন্ত হয়ে যাবে। আচ্ছা, ধরেন কোন একটা শব্দ আছে খণ্ডত আছে, সেটা অলওয়েজ উচ্চারণ লেখার সময় কী হয়ে যাবে? ত হসন্ত হয়ে যাবে। আচ্ছা, ধরেন কোনো শব্দে আরও কি আছে একটু দেখে নিই। যেমন আছে, ধরেন কোনো শব্দে আছে রিকার, কি বলেছি? হ্যাঁ, রিকারটা থেকে। আচ্ছা, রেপটা লিখেন, ধরেন রেপ আছে, এই রেপ থাকলে মনে রাখবেন রয় হসন্ত হবে, কি হবে? রয় হসন্ত। তাহলে এগুলো হচ্ছে মুখস্থর বিষয়। এখন নিয়ম আসেন, নিয়ম 1 নম্বর নিয়মটা সবাই হৃদয়ের কান দিয়ে মনে রাখবেন। 1 নম্বর নিয়মটা খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বর নিয়মটা মনে রাখবেন, অ এর পরে সাধারণত কিছু শব্দ আছে যেগুলো অ দিয়ে শুরু হয়, অ দিয়ে বা
এর মতো নিহিত অ বা ডিরেক্ট অ, তো আমরা ডিরেক্ট অটা আগে বলি। অ দিয়ে শুরু হয়েছে, এরপরে যদি মনে রাখবেন, এরপরে যদি আমি আবার বলতেছি, এরপরে যদি রস্যই কিংবা দীর্ঘই কিংবা মনে রাখবেন রস্যই দীর্ঘই কিংবা রিকার কিংবা জফালা, একটা দুইটা তিনটা চারটা জফালা, কিংবা মনে রাখবেন যুক্ত বর্ণ আছে না, যুক্ত বর্ণ, এই যে যেটা আমরা যুক্ত খ বলি, যদি এইগুলো যুক্ত থাকে অ এর পরে রস্যি বা দীর্ঘই বা হচ্ছে রিকার, আচ্ছা রস্যই দীর্ঘ না, রস্যু দীর্ঘ আছে, আরও দুটো ছিল, আমি এটা এখানে লিখে দিচ্ছি, আমি একটু মিশিয়ে দিচ্ছি। রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ, তারপর হচ্ছে রি আর একটা জফালা আর একটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে কয়টা বলেছি মনোযোগ দিয়ে শুনেন। তাহলে এইটা যদি এগুলো থাকে, রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ, কয়টা আছে? চারটা আছে, পাঁচটা রিকার আর জফালা ছয়টা এবং হচ্ছে যুক্তবর্ণ সাতটা। যদি এগুলো থাকে অ এর পরে, প্লিজ মনোযোগ দিবেন, নিয়ম এর কিন্তু কিছু ব্যতিক্রম আছে, হাতে গোনা কয়েকটা, একটা কথা আছে। তো এই জন্যই যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে আমি এতটুকু বলি, ভাই আজকে ক্লাস আমি যতক্ষণ ক্লাসটা নিব, তো যতক্ষণ ক্লাসটা আপনি ক্লাসে থাকেন, আমি সত্যি বলছি আপনি উচ্চারণটা ভালো মতো পারবেন, মোটামুটি আপনি ভালো মতো পারবেন, আমি কথা দিচ্ছি, আপনাকে কথা দিচ্ছি। এর আগে আমি ক্লাসে প্রত্যয় পড়েছি, আপনাদের কথা দিয়েছিলাম প্রত্যয় অনেক ভালো পারবেন, অনেকে আমার SMS করেছেন, অনেকে আপনারা সবচেয়ে বেশি প্রত্যয়ের ক্লাসটা ভিউ বেশি হয়েছে, তার মানে কি ডেফিনেটলি প্রত্যয়ের ক্লাসটা ভালো হয়েছে এবং অনেকে আমাকে ডিরেক্ট জানিয়েছে। তো আপনাদের সেই ধারাবাহিকতায় আমরা আজকে উচ্চারণ যে কঠিন টপিক্সটা আছে, এইটা সাধারণত বিভিন্ন প্রাইভেট প্রোগ্রামে কম পড়ানো হয়, বাট পরীক্ষায় চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসছে, তাই আমি আপনাদেরকে এই টপিক্সটা বা এই যে অধ্যায়টা আছে সেটা আমি দায়িত্ব নিয়ে পড়াই দিচ্ছি। তাহলে সূত্র নম্বর 1 কি? সূত্র নম্বর 1টা হচ্ছে মনে রাখবেন, যদি আমি আবার বলতেছি, অ এর পরে যদি রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ রি, তারপর হচ্ছে জফালা এবং হচ্ছে যুক্ত বর্ণ মানে ক্ষীয় বর্ণ, এগুলো থাকলে এই অটা হয়ে যাবে হচ্ছে ও, কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা লিখি, যেমন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, ধরেন আমি বললাম অতি, কি বলেছি? অতি। তো এখন এই অতির উচ্চারণটা কি হবে? আপনি দেখেন অ আছে, তাহলে অ থাকলেই আপনি একটু থেমে যাবেন, শব্দের শুরুতে অ আছে, অ থাকলে আপনি একটু থেমে যাবেন, কারণ অ থাকলে অন্য কিছু হতে পারে, থেমে যাবেন। তাহলে দেখেন অ এর পরে কি আছে, দেখেন তো রস্যই আছে, অ এর পর রস্যই আছে, তাহলে এই অটা হয়ে যাবে হচ্ছে ও হয়ে যাবে, কি হয়ে যাবে? ও হয়ে যাবে। আর রস্যি আছে, আপনি রস্যি দিয়ে নেন, পরে কি আছে? তি আছে, এই ত দিয়ে দেন, হয়ে গেল হচ্ছে অতি। তাহলে আমরা যে অতি, আমরা কি কেউ কি বলি যে অতি কথা, অতি বলি না, আমরা বলি অতি, বলি অতি। আচ্ছা, অভিধান নাকি অবিধান? না, উচ্চারণটা আমরা ঠিকই অভিধান বলি, কিন্তু লিখতে হয় অবিধান করে। তো এইটা এখন আপনি কিভাবে ফিক্স করবেন, তাই না? তা আসুন আমি দেখাচ্ছি আপনাকে। তাই আমি উদাহরণ দিচ্ছি, অভিধান। এই দেখেন, আমরা খেয়াল করে দেখেন উচ্চারণটা আমি লিখছি, দেখেন তাহলে অ আছে, তাহলে অ এর পরে কি? রস্যই আছে, দেখেন রস্যই আছে, তাহলে থেমে যাবেন, তাহলে হবে কি? অ এর পরে রস্যই থাকলে উচ্চারণটা ও হয়ে যায়, আমি ও দিয়ে দিলাম। এরপরে কি আছে? এরপরে ভি আছে, এ হচ্ছে আমি ভি দিলাম। পরে কি আছে? ধা আছে, আমি ধা দিলাম। আর এই যে ন আছে, আমি ন দিলাম। এখন অভিধান, উচ্চারণটা কি অভিধানও নাকি অভিধান? ডেফিনেটলি উচ্চারণটা অভিধান, তাই এই নয়ের নিচে হসন্ত একটা হবে, হয়ে গেল অভিধান। আচ্ছা, আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেখাচ্ছি, সেই উদাহরণগুলো একটু কাইন্ডলি একটু খেয়াল করবেন। যেমন আমি যদি একটু বলি অধ্যক্ষ, যদি বলি আপনাদেরকে, দেখেন যেমন আমি লিখলাম হচ্ছে অধ্যক্ষ, তো এইটা আপনি কিভাবে ফিক্স করবেন? এইটা দেখেন খুবই ইজি, আমি আবার বলতেছি, এইটা আপনি খুবই ইজি। অ আছে শুরুতেই, অ থাকলে আপনি একটু থেমে যাবেন, অ থাকলে আপনি একটু থেমে যাবেন, কারণ অ থাকলে ও হয়। আচ্ছা, এখন দেখেন অ এর পরে এই যে বলেছিলাম রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘ রি বা জফালা বা হচ্ছে ক্ষীয় বর্ণ বা যুক্ত বর্ণ, সেটা খেয়াল করে দেখেন যে এখানে আছে কিনা। দেখেন তো অ এর পরে ঠিকই কিন্তু জফালা আছে, এই দেখেন পরবর্তী বর্ণের সাথে জফালা যুক্ত আছে, তার মানে এই অ এর উচ্চারণটা হয়ে যাবে হচ্ছে ও হয়ে যাবে, এই হচ্ছে ও দিয়ে দিলাম। এবার আসেন আরেকটা এখানে শিখে রাখেন, আরেকটা নিয়ম শিখে রাখেন। নিয়মটা হচ্ছে মানে নির্ধারিত নিয়ম মনে রাখেন, যদি ধয় জফলা থাকে, যদি কোনো শব্দে ধয় জফলা থাকে, সেটা হয়ে যাবে হচ্ছে দ এবং হচ্ছে ধ। কি বলেছি? দ এবং ধ হয়ে যাবে, এটা নিয়ম, দ ধ হয়ে যাবে। তাহলে এখন এখানে পেয়ে গেছেন কি? ধয় জফলা পেয়ে গেছেন। তাহলে এখানে কি করবেন? একবার ধ দিবেন আর একবার মানে দ দিবেন একবার, এবার ধ দিবেন। এবার আসেন এই ও ধয় জফলা এই বর্ণটার সাথে খেয়াল করে দেখেন, ধয়ের সাথে কিন্তু জফালা আছে,
ধয়ের সাথে কিন্তু জফলা আছে, কিন্তু ধয়ের সাথে কোনো একার, ওকার, রস্যকার, দীর্ঘিকার, রিকার কোনো কার নেই। যখন কোনো কার থাকে না তখন সাধারণত উচ্চারণটা ও দিয়ে আসে। উচ্চারণটা কি দিয়ে আসে? ও দিয়ে। তা আমরা বলি কি অধ্যক্ষ, এই দেখেন অধ্যক্ষ, এই দেখেন ধো বলি ধো, অধ্যক্ষ। এখন আসেন ক্ষীয় বর্ণ। তো এখানে একটা নিয়ম শিখে রাখেন, নিয়মটা হচ্ছে এরকম, আমরা এগুলো ফিক্স করে দিচ্ছি কারণ এগুলো অলওয়েজ কাজ করবে। যেমন মনে রাখবেন যুক্ত বর্ণ থাকলে যদি প্রথমে থাকে এই বর্ণটা তাহলে হবে হচ্ছে শুধু খ, হ্যাঁ শুধু খ, খিলগাঁও, ক্ষেত এরকম। আর যদি পরে থাকে দ্বিতীয় বর্ণে, তৃতীয় বর্ণে, শেষ বর্ণে, মধ্যে বর্ণে, তখন এটা উচ্চারণটা হবে হচ্ছে ক এবং হচ্ছে খ। কি বলেছি? ক এবং খ একসাথে। তাহলে এখানে কি শেষে আছে, তাহলে অবশ্যই কি হয়ে যাবে? এ হচ্ছে ক হয়ে যাবে আর এ হচ্ছে খ হয়ে যাবে। এখন এই দেখেন এও কিন্তু কি আছে? কোনো কার নাই, মানে ক্ষয় একার, ক্ষয় ওকার কোনো কার নেই। তার মানে আমরা উচ্চারণটা করি কি অধ্যক্ষ, এ হচ্ছে অধ্যক্ষ। আমি আবার দেখাচ্ছি, একটু মনোযোগ দিবেন প্লিজ, প্লিজ শিক্ষার্থী বন্ধুরা প্লিজ একটু মনোযোগ দিবেন। দেখেন অধ্যক্ষ, তাহলে অ এর পরে অ আছে, তাহলে একটু থামবেন। তাহলে অ এর পরে দেখেন কি আছে? জফলা আছে। তাহলে অ এর নিয়ম কি? অ এর পরে যদি জফলা থাকে, দেখেন জফলা আছে, তাহলে ও হয়ে যাবে, আমি ও দিলাম। এখন দ্বিতীয় নিয়ম মনে রাখবেন, ধয় জফলা আছে। তো আমরা কিছু নির্ধারিত সূত্র, ফিক্স সূত্র পড়েছিলাম বা শুরুতেই পড়েছি বা আমরা জানি বা মুখস্থ করেছি। তাহলে ধয় জফলা থাকলে কি হবে? দ আর ধ, আমি দ এবং ধ দিয়ে দিলাম, দ এবং ধ দিয়ে দিলাম। এখন দেখেন এই ধয় জফলার সাথে কোনো কার আছে কিনা? ধয়ে একার, ধয়ে ওকার, রস্যকার, কোনো কার নেই। কোনো কার নেই মানে হচ্ছে ও আছে, আপনি একটা ও দিয়ে দিলেন, মানে আমরা উচ্চারণ ও এর মতো করি তাই আমরা দিলাম। এ হচ্ছে অধ্যক্ষ। এবার আসেন এখানে একটা হসন্ত হবে। এবার আসেন যুক্ত, এই যে ক্ষীয় বর্ণ আছে, তাহলে ক্ষীয় বর্ণ নিয়ম কি? ক্ষীয় বর্ণ কিন্তু নির্ধারিত সূত্র যে প্রথমে থাকলে শুধু খ, আর যদি পরে থাকে তাহলে ক এবং খ একসাথে, ক খ একসাথে। তাই আমি যেহেতু পরে আছে তাই আমি ক এবং খ দিয়ে দিলাম। অধ্যক্ষ, ও দেখেন খেয়াল করেন, অধ্যক্ষ, অধ্যক্ষ, থেমে যাচ্ছেন, অধ্যক্ষ, ক্ষয়কার খ, এই জন্য ওকার দিয়ে দিলাম শেষে, ক্ষয়কার অধ্যক্ষ। আমি আপনাদেরকে আরও কিছু উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণগুলো দিলে আপনি খুব ভালো বুঝবেন। আমি আপনাকে আরও কিছু উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন আমি একটু যদি সহজ উদাহরণ দিই, ধরেন বললাম অত্যন্ত, কি বলেছি? আচ্ছা অত্যন্ত একটু কঠিন হয়ে যায়, একটু সহজ উদাহরণ দিতে চাচ্ছি আপনাদেরকে। যেমন অনুকূল বললাম, দেখেন কি বলেছি? অনুকূল, খেয়াল করে দেখেন অনুকূল শব্দটা খেয়াল করে দেখেন, মনোযোগ দিবেন। অ আছে, তাহলে অ এর পরে কি দেখেন তো রস্যকার আছে, যে নিয়ম কি? অ এর পরে রস্য আছে, তাহলে হয়ে যাবে কি? ও হয়ে যাবে, অ এর কাজ শেষ। নু আছে, আপনি নু যেভাবে আছে দিয়ে দেন, কারণ রস্যকার থাকলে নিয়ম কি? যে রস্য থাকলে রস্যি হবে, রস্য আছে রস্য দিলাম। কুল আছে ক, এবার খেয়াল করেন কয় দীর্ঘ আছে, তো নিয়ম কি পড়েছি? যে দীর্ঘ থাকলে অলওয়েজ কি হবে? রস্য হবে, খেয়াল রাখবেন। তাহলে আমি এই রস্য করে দিলাম। এবার কি আছে? ল আছে। এখন খেয়াল করে দেখেন আমরা কি অনুকূল বলি নাকি অনুকূল বলি? ডেফিনেটলি আমরা অনুকূল, কুল কুল, তার মানে আপনি এখানে একটা হসন দিয়ে দিবেন, শেষ। এ হচ্ছে আমাদের অনুকূল। আচ্ছা আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, যেমন আমরা প্রায় বলি কি? গদ্য বলি, রাইট? আমরা কি বলি? আচ্ছা গভীর দেখাই, আমি কি বলি? গভীর। এখন দেখেন এই গভীর শব্দে আমরা উচ্চারণটা এখানে গভীর, গভীর বলবো নাকি গভীর বলবো, কথা আছে এখানে। এই গয়ের সাথে কোনো কার নেই, খেয়াল করেন গয়ের সাথে কোনো কার নেই, গয়ের সাথে কোনো কার নেই, তার মানে এখানে একটা ও, খেয়াল করেন তার মানে একটা কি আছে? অ আছে। গয়ের সাথে কার নেই মানে কি? অ আছে। আচ্ছা এখন এই গভীর তার অ আছে, অ এর পরে খেয়াল করে এটা কিন্তু নিহিত অ, ভিতরের অটা। আচ্ছা এবার খেয়াল করে দেখেন এই অ এর পরে দেখেন রস্যি দীর্ঘ আছে কিনা, দেখেন অ এর পরে কি আছে? দীর্ঘই আছে। তাহলে অটা হয়ে যাবে কি? ও হয়ে যাবে, ও এই যে ও হয়ে যাবে। তাহলে এই যে গ লিখেছেন এই গটা হয়ে যাবে গয়া করে গো। এই দেখেন এই অটা হয়ে গেল, ও হয়ে গেল, এই যে ও দিলাম, এই হচ্ছে গো। আর ভয় দীর্ঘে আছে, এটা হয়ে যাবে কি? রস্য হয়ে যাবে, কারণ সূত্র কি পড়েছি? সূত্র পড়েছি দীর্ঘই থাকলে অলওয়েজ উচ্চারণ লেখার সময় বা বলার সময় রস্যই আসবে। এই হচ্ছে গভীর, আর র ছিল আমি র দিলাম। এখন আমরা কি বলি কি? কেউ কি বলি যে গভীরও? না, আমরা কি বলি? গভীর, গভীর। এই কারণে আমরা রয় হসন্ত হবে, এই হচ্ছে গভীর, শেষ। এখন আপনাদেরকে আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আমরা অনেক সময় বলি গদ্য পদ্য বলি, এবং পরীক্ষায় আসছে, খেয়াল করে দেখেন কি বলেছি? গদ্য এবং হচ্ছে পদ্য। আচ্ছা পদ্যটা আপনাদেরকে দিব। দেখেন এই গয়ের সাথে কোনো কার নেই, তার মানে কি আছে? এখানে অ আছে। এবার আসেন এই অ এর পরে, মানে এর পরে কে আছে? দেখেন এরপরে দেখেন জফলা আছে, এই দেখেন জফলা আছে। তাহলে খেয়াল করে দেখেন জফলা থাকা মানে কি? ওকার হয়ে যাবে, তাহলে গয় ওকারে গো হয়ে গেল, গয়ের কাজ শেষ। এখন দয় জফলা, আপনারা আরেকটা সূত্র, নির্ধারিত সূত্র মনে রাখেন, সেটা মনে রাখবেন। দয়ে জফলা যদি থাকে, আমি আবার বলছি
দয়ে জফলা থাকলে সেটা দ এবং দ হবে। আর বলতেছি দ দ হবে, ডাবল দ। তাহলে দয়ে জফলা থাকলে সেটা ডাবল দ হয়ে যাবে, এটা নির্ধারিত সূত্র, মুখস্থ করে নেবেন। তাহলে দয় জফলা আছে, তাহলে কি হবে? দ আবার দ। খেয়াল করে দেখেন, তো প্রথমটা হসন্ত হয়, এই যে নির্ধারিত সূত্র। এখন আসেন এই দয় জফলার সাথে কোনো কার নেই। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কি গদ্য বলেন না গদ্য বলেন? গদ্য, আমরা বলি কি? গদ্য বলি। এই হচ্ছে গদ্য, এই দেখেন গদ্য। তাহলে পদ্য কি হবে? আপনারা একটু কুইজ আনসার করেন তো, পদ্য কি হবে? এই পদ্যটা আপনারা একটু লিখে দেখান। আপনারা কাইন্ডলি একটু পদ্যটা লিখে দেখাবেন। আমাদের সাথে ক্লাস করছে 636 জন, আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্লাস করছেন, ইনশাল্লাহ যারা এখানে ক্লাস করছেন আপনাদের প্রত্যেকেরই সময়টা মূল্যবান হবে, আমি কথা দিচ্ছি। শেষ পর্যন্ত আমরা ক্লাসটা করি। আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়াবো। এখন আপনারা কাইন্ডলি একটু বলবেন যে এইটা, এই পদ্য যে আমি লিখেছি, এই পদ্যর উচ্চারণটা কি হবে? আমি কিন্তু এখন গদ্য লিখে রেখেছি, এবার আপনারা একটু পদ্য বলেন, ঠিক আছে? উচ্চারণটা আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, পদ্য। প্লিজ আমরা এখান থেকে মুভ করব, আপনারা দ্রুত এটা লিখে দেখাবেন। আমি একটু, আমার এখানে কমেন্ট আসছে না, আপনারা কাইন্ডলি একটু লিখবেন। 654 জন, গুড। কাইন্ডলি একটু শেয়ার করবেন। ক্লাস বড় হলেই ক্লাস নিতে ভালো লাগে, তাই না? এটা তো সবাই জানেন। জি ইনশাল্লাহ আপনারা চেয়েছেন, আমি দেখেছি এই ক্লাসটার প্রতি আপনাদের অনেক বেশি সুনজর ছিল, তো ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে এসেছি। গতকালকেই ক্লাসটা আমরা প্রোভাইড করতাম বা নিতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি, আমার পরিবার অসুস্থ মানুষ সবাই, এই কারণে আমি নিতে পারি নাই। তো যাই হোক আজকে আমি নিয়ে নিলাম, ইনশাল্লাহ আপনারাও আছেন সাথে, ভালো ভালো কিছু হচ্ছে এবং হবে। একজন লিখেছে অচ্যুত ভাই, আপনার নামটা পড়তে পারছেন, আপনি লিখেছেন পদ্য লিখেছে। তারপর লিখেছে শাকের আক্তার লিখেছে পদ্ম। না, পদ্ম বিষয়টা এটা হচ্ছে এই পদ্ম সেটা না, এটা হবে পদ্য। হ্যাঁ, এটা ডেফিনেটলি পদ্য হবে। আর আপনি যেটা পদ্ম লিখেছেন সেটা অন্য জায়গায় হবে পদ্ম, চন্দ্রবিন্দু আসবে যদিও এটা। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখেন। আব্দুল্লাল মাসুদ ভাই ফ্রম বগুড়া, তাই না? গুড, অনেকদিন পর আপনার কমেন্ট পড়তে পারছি। ওকে, তাহলে দেখেন প আছে, ইন্টারনালি কি আছে? অ আছে। নিহিত অ এটা আমরা বলছি, বাট ইংলিশে ইন্টারনালি অ বলছি আমি। এই অ এর পরে দেখেন কি আছে? জফলা আছে, তার মানে অটা হয়ে যাবে ও। এখন তাহলে প দিলাম সিঙ্গেলি, তাহলে হয়ে যাবে কি? এটা ও হয়ে যাবে, এ হচ্ছে ও দিলাম। এখন দয় জফলা আছে, ডিরেক্ট মুখস্থ করবেন, দয় জফলা থাকলে দ দ হয়, শেষ। এই দ দিলাম, এই দ দিলাম, ঠিক আছে? এখন আসেন এই দয় জফলার সাথে কোনো কার আছে? কোনো কার নাই, তাহলে কি হয়? উচ্চারণটা কি করি? ওকার দিয়ে করি, হয়ে গেল হচ্ছে পদ্য, শেষ শেষ। এখন আসেন আপনাদেরকে আমি এখানে আর একটু সময় নিব, সময় হচ্ছে আপনাদের আমি কুইজ দিচ্ছি, এই কুইজের উত্তরটা আপনারা কাইন্ডলি একটু লিখবেন। সেটা হচ্ছে নদী। এই নদীর উচ্চারণটা কি হবে প্লিজ? সরি লিখেন নদী, এই নদীর উচ্চারণ লিখেন প্লিজ। এটা হচ্ছে লিখেন, দেখি কজন পারেন। এটা কিন্তু নির্ধারিত সূত্র পড়লেই পাবেন, দুইটা সূত্র আছে এখানে, দ্রুত লিখেন। হ্যাঁ, হাসনাইন লিখেছে পদ্য, গুড। আপনারটা হয়েছে। আসিফা ফারজানা, উচ্চারণে এই ব্যাকরণটি আমরা যেভাবে উচ্চারণ করি সেভাবে উচ্চারণ লিখতে হয়, এটা অনেকেই মুখস্থির বিষয়। আচ্ছা, তারপর হ্যাঁ, শাকেরা আক্তার লিখে গুড, ধন্যবাদ। পদ্য লিখেছে আব্দুল্লাহ মাসুদ, পদ্য লিখেছে, আমাকে অনেকে দেখছেন, সবাইকে ধন্যবাদ। দ্রুত দ্রুত দ্রুত, নদী। হ্যাঁ, মাহফুজ রহমান লিখেছে নদী, আসিফা ফারজানা নদী লিখেছে, আব্দুল্লাহ বাসার ভাই লিখেছে নদী লিখেছে, তারপর সুমাইয়া আজমি লিখেছে নদী, গুড। আপনাদের অনেকের উত্তর হচ্ছে, আই থিঙ্ক আরও অনেকে কমেন্ট করবে হয়তো বা, সবার কমেন্ট পাচ্ছি না, কেন জানি বুঝি না, সবসময় সবার কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, এবার লিখেছে মোহাম্মদ তারেক লিখেছে নদী, সাবরিনা উর্মি লিখেছে নদী, শরীফা ইসলাম লিখেছে নদী। হ্যাঁ, তারপর যে আবেল্লা ভাই, আপনার নাম পড়তে পারতেছে না, উনি লিখছে নদী। ওকে, দেখেন তাহলে নয়ের সাথে কি আছে? ইন্টারনালি অ আছে। এরপর কি দেখেন? দীর্ঘ আছে, এই যে নিয়ম পড়ে গেছে, তাহলে হয়ে যাবে কি? নয় করে নো হয়ে যাবে। আর দয় দীর্ঘ, অলওয়েজ কি দীর্ঘ কি হয়ে যায়? দেখেন তো, দ আছে, দ দেন। আর অলওয়েজ দীর্ঘই কি হয়? দীর্ঘই রস্যই হয়ে যায়। এই হচ্ছে নদী, মানে এ হচ্ছে নদী, শেষ। নদী শেষ। তাহলে আমি এই জায়গাতে আমি একটু কম সময় দিচ্ছি আপনাদেরকে, কারণ এখানে আমাদের তেমন গুরুত্বপূর্ণ নিয়ম, এটা অনেক গুরুত্বপূর্ণ নিয়ম, তারপর আমি একটু কম সময় দিচ্ছি, কারণ আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি এখানে আর সময় দিচ্ছি না, আমরা এবার মুভ করছি অন্য। আচ্ছা, একটা জনতা ব্যাংকে পরীক্ষা আসছিল, মনীষা, আপনারা কাইন্ডলি একটু লিখবেন যে এই মনীষা শব্দের উচ্চারণটা প্লিজ একটু লিখবেন। আশা করছি আপনারা পারবেন, আমি কথা দিচ্ছি এটা আপনারা পারবেন। এটা একটা ব্যাংক পরীক্ষায় গত বছর, হ্যাঁ 20 সালের শেষের দিকে হয়েছিল পূবালী ব্যাংকে। সেই পূবালী ব্যাংকে আসছিল এই মনীষা শব্দের প্রমিত উচ্চারণ আসছিল। তো আপনারা কাইন্ডলি এটা উত্তর করেন, দেখি কয়জন সেই পরীক্ষা দিলে পারতেন। আমি একটু দেখতে যাচ্ছি, একটু লিখেন, দ্রুত লিখেন, দ্রুত 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 লিখতে হবে, দ্রুত দ্রুত লিখেন। আর প্লিজ একটু শেয়ার করবেন। সুমাইয়া আজমি লিখেছে মনীষা, গুড 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 গুড, উত্তর হচ্ছে, ধন্যবাদ। তারপর বাকিদের কি অবস্থা? বাকিরা দ্রুত 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 করেন।
মাহফুজ রহমান লিখেছে মনীষা, গুড। আমার এখানে দেরি করতেছে কেন? আফিয়া আঞ্জুম লিখেছে মনীষা। আপনাদের উত্তরগুলো শুদ্ধ হচ্ছে, যারা লিখছেন আপনাদের উত্তরগুলো শুদ্ধ হচ্ছে, বাট আমি তো এখানে কমেন্ট পাচ্ছিই না। আচ্ছা, বুঝতে পারছি, এখান থেকেই পড়ি। ওকে, দেখেন, খেয়াল করে দেখেন, ম আছে, ইন্টারনালি কি আছে, অ আছে। তাহলে এখন এরপরে চেক করে নেন কি আছে, এরপরে দীর্ঘই আছে, তার মানে এটা অটা হয়ে যাবে কি, ও হয়ে যাবে। তাহলে আমাদের ম কি হয়ে যাবে, এই ম হয়ে যাবে ময়কারে ম। এই হচ্ছে ময়ের কাজ শেষ। এখন আছে ন আছে, আপনি ন দেন, নয়ের সাথে কি কার আছে, দীর্ঘিকার। আমরা জানি কি উচ্চারণ লেখার সময় দীর্ঘই অলওয়েজ রস্যি হয়ে যায়, আমি এই যে রস্যি দিয়ে দিলাম। এবার কি আছে দেখেন তো, মূর্ধন্য ষ। তাহলে খেয়াল করে দেখেন, এই যে দেখেন আমরা বলেছি কি মূর্ধন্য ষ থাকলে অলওয়েজ উচ্চারণ লেখার সময় তালবস্যা হয়ে যাবে। এই হচ্ছে আমি তালবস্যা দিয়ে ফেললাম। আকার আছে, আকার দিয়ে দিলাম, হয়ে গেল হচ্ছে মনীষা। তাহলে আপনি যদি আজকে ক্লাসটা করতেন, আর যদি পরীক্ষায় পূবালী ব্যাংকে ওই সময় 1 বছর আগে যদি এটা আসতো, ফড়ায় ফেলতেন না একদম। ভেরি ইজি, খুবই সহজ। উচ্চারণটা একটু মনোযোগ দিয়ে শিখে নেন ভাই, সত্যি বলতেছি খুব ভালো লাগবে, সিরিয়াসলি। ওকে, তাহলে এটা আমাদের শেষ। আমি আর এই নিয়মে থাকছি না, এখান থেকে আমি আচ্ছা আরেকটা দেখাই দিই, লক্ষ্য, হ্যাঁ, বা লক্ষ্য। দেখেন, এই দেখেন আমরা অনেক সময় এটা লিখি এরকম, তো এইটার উচ্চারণটা কীরকম হবে আমি দেখাই দিচ্ছি। এই লয়ের সাথে ইন্টারনালি অ আছে। এখন দেখেন এরপরে ঠিক কি আছে, যুক্ত বর্ণ, যে ক্ষীয় বর্ণ বলি আমরা এটাকে, ক্ষীয় বর্ণ বলি বা যুক্ত খ বলি। দেখেন যুক্ত খ আছে, তাহলে অবশ্যই এটা ও হয়ে যাবে, রাইট? তাহলে অ কি হয়ে যাবে, ও হয়ে যাবে। তাহলে এখানে শুধু আছে কি ল, এই লটা হয়ে যাবে কি লয়কারে লো হয়ে যাবে, এই যে ও হয়ে যাবে। আচ্ছা, আর আমরা বলেছি কি যে যুক্ত খ যদি প্রথমে থাকে তাহলে শুধু খ হবে, আর যদি পরে থাকে তাহলে কি হবে, ক এবং খ। তাহলে আমি ক দিলাম এবং হচ্ছে খ দিলাম। এখন আমরা এই যে দেখেন এই ক্ষীয় বর্ণের সাথে কোনো কার নেই, তার মানে একটা ওকার আসার সম্ভাবনা আছে। এখন আপনি নিজে উচ্চারণ করেন কেমনে? আমরা উচ্চারণ করি হচ্ছে লক্ষ্য, খো, এ হচ্ছে লক্ষ্য, শেষ। এটা পরীক্ষা আসছে, শেষ, লক্ষ্য শেষ। আশা করছি আপনারা এই 1 নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন। এখন কাইন্ডলি আমাকে একটু বলবেন যে এই 1 নম্বর নিয়মটা কে কে বুঝতে পেরেছেন, প্লিজ অ্যান্ড প্লিজ দ্রুত লিখবেন। আমি দেখতে যাচ্ছি আজকে ক্লাসটা যে আপনারা চেয়েছেন এবং আমি যে ক্লাসটা নিচ্ছি সেটা আপনাদের জন্য কতটুকু কি বলে কার্যকর হচ্ছে, দ্রুত লিখবেন। সাবরিনা উর্মি লিখেছে লক্ষ্য, গুড গুড গুড, আপনার উত্তরগুলো হচ্ছে। মাহফুজ রহমান লিখেছে লক্ষ্য লিখেছে। তারপর জিম শাফিউল্লাহ সুমন লিখেছে মনীষা, আপনার উচ্চারণটা ঠিক হয়েছে। প্রদীপ বিশ্বাস, আপনারও ঠিক হয়েছে। রুমানা জামান লক্ষ্য, কয়ের নিচে একটা হসন্ত হবে, হয়তো ফেসবুকের কারণে, মানে ওই যে আমরা তো অভ্র লিখি, হয়তো ওই কারণে আপনি দিতে পারেন নাই, বাট একটা হসন্ত হবে, ঠিক আছে? ওকে, এবার আসেন নিয়ম 2। নিয়ম 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম 2 হচ্ছে, ও আচ্ছা, নিয়ম 1-এর ব্যতিক্রম আছে, প্লিজ লিখেন। নিয়ম 1-এর ব্যতিক্রমটাকে লিখে নেন, নিয়ম 1-এর ব্যতিক্রম লিখেন প্লিজ। নিয়ম 1, এই নিয়ম 1-এর ব্যতিক্রম লিখেন। ব্যতিক্রমটা হচ্ছে যদি শব্দটা, আমরা বলতেছি যদি শব্দটা মানে অযুক্ত, ধরেন অ শুরুতে আছে, শুরুতে অযুক্ত নেতিবাচক প্রকাশ করেছে, লিখে রাখেন, লিখেন অ যদি, লিখেন অ যদি নেতিবাচক, নেতি বললে খারাপ দেখায়, নয়ার্থ অর্থে লিখেন, নয়ার্থক, নয়ার্থক ভাবে যুক্ত হয়, তাহলে অপরিবর্তনীয় থাকবে। লিখেন অপরিবর্তনীয় থাকবে। কথাটা কি বলেছি, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন। অ যদি নয়ার্থকভাবে বা কি বলে আমরা যে অস্থি নেতি পড়েছি না, নাবোধক, নয়াবোধক, কথাটা হবে নাবোধক। অ যদি নয়ার্থক বা নাবোধকভাবে কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেই অটা এই সব নিয়মের মধ্যে পড়লেও পড়বে না, অকে ওই রাখতে হবে। যেমন আমি বললাম অমিল, কথাটা বুঝবেন, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, কথাটা কি বলতে যাচ্ছে, কি বলতে যাচ্ছে আমি। লিখেছি কি অমিল। এখন দেখেন এই অটা এই শব্দের কি নেতিবাচক রূপ বা বিপরীত অর্থ হিসাবে কি আসছে, খেয়াল করে দেখেন। এই দেখেন মিল, তাহলে মিল শব্দের নেতিবাচক বা নাবোধক রূপটা হচ্ছে অমিল। তার মানে এই অটা যুক্ত হয়েছে নেগেটিভ করার জন্য, নেগেটিভ ফর্ম করার জন্য। এখানে যদি আপনি বলেন অ এর পরে রস্যি আছে তাহলে হয়ে যাবে কি অমিল, না, অমিল বললে ভুল হবে। এইটা যেহেতু নেতিবাচক থেকে আসছে, এইটা যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ অই থেকে যাবে, নিয়মে পড়বে না। এই হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখতেছি অটা অই থেকে যাবে এবং এই ময়রস্যি আছে, ময়রস্যি দিয়ে দিবেন এবং ল আছে। এখন আমরা কি বলি অমিল, না আমরা বলি অমিল, তার মানে হসন্ত, এই যে ফিক্সড, অমিল অমিল অমিল। এরকম আর একটা আছে, বিভীষণের প্রতি মেঘনাদে একটা শব্দ আছে যে অবিদিত, অবিদিত নয় তোমার চরণে, তাই না, অবিদিত। তাহলে আমি লিখছি অবিদিত। তাহলে দেখেন বিদিত মানে কি জানা,
জানা বা চেনা বা আপনি জানেন বিষয়টা। আর অবিদিত মানে কি? অবিদিত মানে হচ্ছে আপনি জানেন না। তাহলে বিদিত শব্দের নেতিবাচক রূপ বা নাবোধক রূপ অযুক্ত হয়েছে অ, তার মানে এটা নেতিবাচক আসছে, এটা এই জায়গায় নিয়মে, এই যে আমরা নিয়ম পড়লাম সেই নিয়মে পড়বে না। তাহলে অটা অ থেকে যাবে, তারপর বাকি কি আছে? বয়স্কের বি, দয়স্কের দি, আর এবার দেখেন ত। এখন আমরা কি বলি কি অবিদিত? অবিদিত না, আমরা বলি অবিদিত, এই হয়ে যাবে তয় করে তো হয়ে যাবে, ঠিক আছে। যদি অবিদিত বলতাম তাহলে একটা হসন্ত দিয়ে দিতাম, যেহেতু আমরা বলি অবিদিত তাই আমরা তয় করে তো দিলাম, এই হচ্ছে অবিদিত। তাহলে আপনারা প্লিজ অ্যান্ড প্লিজ দ্রুত লিখেন। এই যে আমি পড়াচ্ছি এটাই বুঝতে পেরেছেন? তাহলে আমি আবার বলতেছি নিয়ম অন, আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন। নিয়ম অন, ভেরি ইজি, আমি মুখে মুখে বলে দিচ্ছি, মুখে মুখে বলে দিচ্ছি। মনে রাখবেন অ এর পরে যদি বা ইন্টারনালি অ আছে, এই অ এর পরে যদি রস্যই, মনে রাখবেন, দেখেন হাত দেখেন, রস্যই দীর্ঘই, রস্যু দীর্ঘহু, রিকার, জফালা, ক্ষীয় বর্ণ, কি বলেছি? 7টা, মাত্র কয়টা? 7টা, মনে রাখবেন। রস্যই বা মানে রস্যইকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যুকার, দীর্ঘকার, আর রিকার, 5টা কার। আর যদি জফালা কিংবা যুক্ত খ, এই 7টার যে কোনো একটা যদি থাকে তাহলে সেই অ হয়ে যাবে ও। অ কি হয়ে যাবে? ও। অ কি হয়ে যাবে? ও হয়ে যাবে। এই হচ্ছে আমাদের 1 নম্বর নিয়ম, যেটা আমরা পড়েছি। আর এইটার যে ব্যতিক্রম ছিল সেখানে মনে রাখবেন, যদি সেই শব্দের অটা শুরুতেই যুক্ত হয়েছে নেতিবাচক রূপ দেওয়ার জন্য বা নয়ার্থক রূপ বা নাবাচক, নাবাচকটা বলি আমরা, নাবাচক প্রকাশে যদি ব্যবহৃত হয় তাহলে সেই অটা পরিবর্তন হবে না, যা থাকবে তাই। যেমন আমরা বলেছি অমিল বলেছি, অজানা বলতে পারি, অবিদিত বলতে পারি, এরকম টাইপের শব্দগুলা। এবার চলে আসেন নাম্বার 2, আমরা এবার নাম্বার 2 পড়বো। এই নাম্বার 2টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নাম্বার 2 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে আপনারা কাইন্ডলি একটু দেখবেন। দেখেন আমি কিছু শব্দ লিখছি, যেমন আমি লিখলাম এটা হচ্ছে হয় মূর্ধন্য। আবার ধরুন লিখলাম আমি এটা হচ্ছে হয় দন্তন্য। আবার ধরুন লিখলাম আমি এটা হয় ল, খেয়াল করে দেখেন। আবার লিখলাম এটা আমি হয় ম, খেয়াল করবেন কয়টা লিখেছি? 4টা। খেয়াল করেন, নামগুলো জানেন, আপনাকে নাম জানতে হবে। দেখেন এটা হচ্ছে হয় মূর্ধন্য, এটা হচ্ছে হয় দন্ত ন, এটা হচ্ছে হয় ল, আর এটা হচ্ছে হয় মফালা, যেটা বলি মফালা বলি না আমরা, হয় ম, হয় ম, হয় ম। এই যে ব্রাহ্মণ লিখি, ব্রাহ্মণ, ব্রহ্মাণ্ড, ব্রাহ্মণ বাড়িয়া লিখি না, ব্রহ্মা, ব্রাহ্মী লিপি, এই যে এইটা হচ্ছে হয় মফালা। তাহলে আমি আপনাদেরকে একটু যুক্ত বর্ণটা ভেঙে দিচ্ছি, আমি এই যুক্ত বর্ণটা আপনাদেরকে একটু উপরে ভেঙে দিচ্ছি। এইটাকে ভাঙলে আপনি পাবেন হচ্ছে হ হসন্ত যোগ হচ্ছে মূর্ধন্য, আর এটা ভাঙলে পাবেন হচ্ছে হ হসন্ত যোগ হচ্ছে দন্তন্য। মনে রাখবেন পেটেরটা দন্তন্য আর নিচেরটা হচ্ছে মূর্ধন্য। আর এটা ভাঙলে কী হবে? হয়ের সাথে যাবে হচ্ছে ল, আমি ল দিলাম, ঠিক আছে, যে হয় ল দেখতে পাচ্ছেন। আর এটা ভাঙলে কী হবে? এটা ভাঙলে হবে হচ্ছে হ যোগ হচ্ছে ম। দেখেন ভাই, এই যুক্ত বর্ণগুলোও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা হচ্ছে হয় ম, এটা হচ্ছে হয় ল, এটা হচ্ছে হয়ে দন্তন্য পেটেরটা, আর নিজেরটা হচ্ছে হয়ে মূর্ধন্য। এটা হচ্ছে আমাদের বর্ণ বিশ্লেষণ বা যুক্ত বর্ণ বিশ্লেষণ, এটা মূলত। এখন আসেন, যদি কোনো শব্দে এগুলো পান আপনি, যদি কোনো শব্দে আপনি এগুলো পান তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, মনে রাখবেন উল্টায় যাবে। এগুলো হচ্ছে কি, লিখে রাখেন উল্টায় যাবে, লিখে রাখেন। আমার তো জায়গা না এখানে, আপনারা লিখে রাখেন খাতায় উল্টে যাবে, খাতায় লিখেন উল্টে যাবে। এগুলো থাকলে কি হবে? উল্টে যাবে। তাহলে এটা আছে কি মূর্ধন্য, তাহলে মনে রাখবেন মূর্ধন্য আগে চলে আসবে আর হ হচ্ছে পরে। এখন প্রশ্ন, ছোট্ট একটা কথা, যে আমরা তো এগুলো উচ্চারণের সূত্র লিখছি, তো উচ্চারণে কি কখনো দেখেন এই উচ্চারণে কি কখনো মূর্ধন্য কি আসে? না, মূর্ধন্য কি হয়ে যায়? অলওয়েজ দন্তন্য হয়ে যায়, এটা উচ্চারণের সূত্র। তাহলে এই মূর্ধন্য কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। আচ্ছা, হর্ষণ দিয়ে দেন প্রথমে যেটা আছে। এবার আসেন, এটা কি হবে? এটাও হচ্ছে উল্টে যাবে। তাহলে এটা ছিল কি ন, হ এবং ন হয়ে যাবে কি ন আর হ হয়ে যাবে, ঠিক আছে। এটা ছিল কি হ এবং ল ছিল, হয়ে যাবে কি ল এবং হচ্ছে হ হয়ে যাবে। এটা ছিল কি হ আর ম, কিন্তু হয়ে যাবে কি ম আর হচ্ছে হ হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের ব্যাপারটা জানতে হবে। এখন আসেন, ধরেন আমি এইটা দিয়ে বললাম যে, আমি ধরেন বললাম যে আনহিক গতি, আমরা বলি না আনহিক, আমরা বলি কি অনেক সময় বলি কি যে আনহিক গতি, তাই না? দেখেন আনহিক, আচ্ছা তাহলে আনহিকের আ আছে, তা আ থাকলে কোনো সমস্যা নাই, আকে আপনি আ করে দিবেন, কারণ এটা কোনো নিয়ম নেই, আমি দিলাম আ। এরপরে দেখেন এই যে পেয়ে গেছেন হয় দন্তন্য, তো যেটাই হোক, হয় মূর্ধন্য হোক আর হয় দন্তন্য হোক, তাহলে আপনি এখানে অবশ্যই কি করবেন? ডেফিনেটলি আপনার সূত্র কি, যে হয় ন কিংবা হয় মূর্ধন্য যাই থাক উল্টায় যাবে, তাহলে এই পেটেরটা আগে চলে আসবে, এ হচ্ছে আন, আর হ আছে আপনি হ দিবেন।
এখন আপনি দেখেন এই বর্ণের সাথে আপনারা কাইন্ডলি একটু লিখেন কোনো কার কি যুক্ত আছে, লিখেন প্লিজ দ্রুত লিখেন কোনো কার কি যুক্ত আছে, এই হয় নয় যুক্ত বর্ণের সাথে কোনো কার কি যুক্ত আছে, দ্রুত লিখেন। নেটের সমস্যা দিচ্ছি স্যার, অনেকে লিখছে এক্সেলেন্ট গুড, ধন্যবাদ। প্রদীপ বিশ্বাস লিখেছে অক্ষত কি হবে, হ্যাঁ অক্ষত, ওই যে অক্ষত কি, ক্ষত কি মানে পঙ্গু হয়ে গেছে, মানে অক্ষত কি, ক্ষত হয় নাই, পঙ্গু হয় নাই, বিকৃত হয় নাই, তাহলে ডেফিনেটলি অটা নেতিবাচক হিসাবে আসছে, তাহলে অক্ষত ডেফিনেটলি আমাদের ওই যে অক্ষত মানে অটা শুধু অই থেকে যাবে আর পরবর্তী ক্ষীয় বর্ণ নিয়ম কাজ করবে। আমি দেখা দিচ্ছি, দেখেন ভাই এ হচ্ছে অক্ষত, এ হচ্ছে অক্ষত, বুঝতে পারছেন অক্ষত। আচ্ছা অবিদিত, গুড, ইমরান লিখেছে। আপনার আগের কমেন্টগুলো আমি পাচ্ছি, রিসেন্ট কমেন্টগুলো পাচ্ছি না, ব্যাপার না, আপনারা কাইন্ডলি একটু লিখবেন আমাকে যে আপনারা এই যে আমি লিখেছি বলেছি যে রশ্মিকারটা কার আছে কিনা দেখেন তো, হ্যাঁ অবশ্যই কার আছে, তাহলে আমি এই কার্ডটা এখন উঠাই দেবো, এখানে দিয়ে দিব। এ হচ্ছে আনহিক, আর ক ছিল আমি ক দিলাম। এখন আমরা কি বলি কি আনহিক নাকি আনহিকো, আমরা ডেফিনেটলি বলি আনহিক, এই হচ্ছে হসন দিলাম মানে ফিক্সড নির্ধারিত আনহিক। আচ্ছা এবার আসেন আমি একটু বড় শব্দ যাচ্ছি, একটু বড় শব্দ, যেমন বললাম মনোযোগ দিবেন, আমি একটু বড় শব্দ লিখতেছি, যেমন আমি বললাম পূর্বাহ্ন, খেয়াল করে দেখেন কী বলেছি পূর্বাহ্ন। মনে রাখবেন এই পূর্বাহ্ন শব্দটা বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, রেফ হয়, ব হয়, হয় মূর্ধন্য হয়, দীর্ঘ হয়, মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট বানান। এই পূর্বাহ্ন শব্দটার অর্থটা হচ্ছে এরকম যে এটা এখানে অন্ন আছে, অন্নের পূর্বভাগ মানে অন্নের শুরুর অংশ মানে ভোরবেলা, প্রাতকাল, ভোরবেলাকে বলা হয় পূর্বাহ্ন। তাহলে এইটা আপনারা একটু নিজে নিজে চেষ্টা করবেন, আমি কিন্তু এটা এই জায়গাতে কিন্তু আছে, একটু নিজে নিজে চেষ্টা করে দেখেন তো কতটুকু পারতেছেন, না পারলে তো আমি আছি, নিজে নিজে একটু চেষ্টা করেন। হ্যাঁ অনেকে উত্তর করেছিলেন তখন যে রশ্মিকার ছিল, তাদের উত্তরগুলো আমি এখন পেয়েছি, ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে, মাহমুদুল হাসান, তারপর শাকেরা, তারপর হচ্ছে আপনার নামটা পড়তে পারছি না, অবেলা, হ্যাঁ অবেলা মনে হয়, অবেলা না আবেলা কি লিখছেন ভাই বুঝতে পারছি আপনার নামটা, হ্যাঁ তারপর হচ্ছে মাহমুদ ইউসুফ লিখেছে, হ্যাঁ ধন্যবাদ। এবার আসেন খেয়াল করেন প্রথম বর্ণে কাজ করেন, কি আছে পয়ে প আছে, প দেন, কার কি আছে দীর্ঘ, তাহলে নিয়ম কি ভাই অলওয়েজ দীর্ঘ হয়ে যাবে রস্যু, আমি হচ্ছে রস্যু করে ফেললাম, শেষ। এবার উচ্চারণ দেখেন পুর, রেপের কাজ, তো আমি একটা কথা বলেছি যে যদি কোথাও রেপ থাকে, রেপ, তাহলে রেপটা অলওয়েজ কী হয়ে যাবে, রেপটা অলওয়েজ কী হয়ে যাবে, রেপটা অলওয়েজ র হয়ে যাবে, র হসন্ত, র হসন্ত রেপ, র হসন্ত রেপ, র হসন্ত, মুখস্থ করবেন রেপ র হসন্ত, তাহলে আমি এই হচ্ছে রেপ র দিলাম, আর এই যে রেপ র হসন্ত হবে, তাহলে রেপের কাজ শেষ। এবার পরে কি আছে দেখেন বা আছে, আমি এই বা দিলাম, বায়ের কাজ শেষ। এখন আসেন এই যে হয় ন আছে, তাহলে হয় নয়ের নিয়ম কি, নয় হ উল্টায় যাবে, তাহলে আমি নটা আগে দিলাম আর হটা হচ্ছে রাখলাম। এখন প্রশ্ন হচ্ছে পূর্বাহ্ন নাকি পূর্বাহ্ন, আমরা ডেফিনেটলি বলি পূর্বাহ্ন, তাই আমরা হয় করে হ দিব, এ হচ্ছে পূর্বাহ্ন, শেষ। ভেরি ইজি ভাই, পারবেন সব।